প্রথমেই কবিতা উৎসবে এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক বরাক উপত্যকার জনপদ গড়ে ওঠার ওপর ঐতিহাসিক গবেষণাধর্মী তথ্যভিত্তিক উপন্যাস মানিমিলের আখ্যান উপন্যাস থেকে অংশবিশেষ পাঠ। মানিমিলের আখ্যান ধারাবাহিকভাবে শিলচরের বিখ্যাত দৈনিক প্রান্তজ্যোতিতে 2 বছর অধিক সময় প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে 2021 ইংরেজিতে গ্রন্থিত আকারে নতুন দিগন্ত প্রকাশনী প্রকাশিত করেছে। বইটি বৌদ্ধিক মহলে সমাদৃত হয়েছে। আজকের প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দর্শকদের উপন্যাসের সূত্র ধরে দিতে অল্প কথায় কিছু কথা বলে নিচ্ছি। পাঠ করার প্রাক মুহূর্তে কাছাড়ের রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর আমন্ত্রণে ত্রিপুরা থেকে এসেছেন ত্রিপুরা রাজ্যের নির্বতী ঈশানচন্দ্র মাণিক্য। মূলত এসেছেন কাছাড়ের মৃদঙ্গবাদক খেমবাবুর ভগিনী জাতেশ্বরীকে দেখতে, তার বিবাহ সংক্রান্ত কাজে। কাছাড়ি রাজমাতা চন্দ্রপ্রভা দেবী চাইছেন ত্রিপুরা মহারাজার সঙ্গে জাতেশ্বরীর বিয়ে হোক। সম্বন্ধ ঠিকঠাক হলে কাছাড়ের বৈদেশিক নীতি এবং কাছাড়ের বিদ্রোহী দমনে সহায়তা হবে। বিশেষত দস্যু খচুদোবা ও দস্যু লচুদোবা বিদ্রোহীরা নানা উৎপাত করে যাচ্ছেন কাছাড়ে। এরা কখনো কাছাড়ের গ্রামগঞ্জে ডাকাতি করে ভুবন পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে ত্রিপুরা চলে যায়, আবার ত্রিপুরায় ডাকাতি করে এখানে আত্মগোপন করে থাকে। এতে নানান প্রসঙ্গ রয়েছে বৈদেশিক নীতি সম্পর্কে আলোচনা। কিন্তু কাছাড়ের অন্দর মহলের কিছু অমাত্য রাজকর্মচারী কাছাড়ের বিদ্রোহীদের সঙ্গে মিলের চক্রান্তে লিপ্ত। এই পর্বে গা চমচম করা পর্ব। কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতিকে তাড়ানোর জন্য পুরোহিত গুরুবসুন্দী আটছেন মালিনী ও সুরেশ্বরকে নিয়ে নানান গুঞ্জন ইত্যাদি রহস্যময় অনেক কিছু ঐতিহাসিক সত্য ঘটনার প্রেক্ষিতে এই পর্ব। তাহলে মূল পাঠে চলে যাচ্ছি এখন। সকালবেলা পূজার অঞ্জলি দিয়েছে ঈশানচন্দ্র মাণিক্য ও তার পার্টিযোদ্ধারাও। যজ্ঞ চলছে। যজ্ঞের কাজে ভুবনেশ্বরের সঙ্গে সহযোগিতা করছেন ত্রিপুরা থেকে মহারাজার নির্দেশে আসা গদাধর পাণ্ডে ও ধনঞ্জয় পাণ্ডে। সুরেশ্বর নার্দি রসামৃত থেকে পড়ছিল। এই পাঠ 300 বছর আগের কবিতার পংক্তি, তাই দর্শকরা সেই দিক চিন্তা করে বিচার করবেন। সুরেশ্বর নার্দি রসামৃত থেকে পড়ছিল। সুনকাদি মুনিগণ পুছে পুনর্বার কহিলার সুত কথা অনেক প্রকার, জিজ্ঞাসিলে যে যে কথা করি বাখান, সংসারে দক্ষ শুনি কাপন ও পরাণ, কহ দেখি কেবা হয় সংসার ছেদক, কাহারে বজিলে বুক না করে নরক, কহ দেখি দয়াময় মুখ্যের উপায়, যাহাতে এ গর্বে যাতনা দূর হয়, শুভাশুভ কর্মজীব করে নিরন্তর, পুনভুক করে সংসার ভেতর, কহ কি প্রকারে দূর হয় কর্ম মাত্র হয় দেহ প্রাপ্তির কারণ, দেহতে ঐবৈশ্য হয় কামের জনম, কাম হইল হয় সদা লোভের উৎপত্তি, লোভ হেতু লোক হয় অতি ক্রুধমতি। প্রসঙ্গসূত্র প্রায় 300 বছরের পুরনো গ্রন্থ নাদি রসামৃতে 31 অধ্যায়ের মুক্তির উপায় বর্ণন, পৃষ্ঠা 139। অনেক খোঁজাখুঁজির পর অতিথিশালায় যেখানে কমলা দেবী থাকেন সেখানে 100টা রুইমা ভগবতীর ট্রাঙ্কে পুরনো কালে বাঁশ দিয়ে শেলফ তৈরি করা হতো, তাকে ট্রাঙ্ক বলা হতো, রাখা ছিল। তা খুঁজে পাওয়া গেল না। ঘরের অন্য কোথাও নেই। কমলা দেবী কখনো রাগ করেন না। আজ তিনি রেগে ভগবতীকে বলেন, কি রে ভগবতী, তুই দায়িত্বজ্ঞান আছে বলে জানতাম, তুই যে নিষ্কর্মা ডেকি তা তো জানতাম না। ভগবতীকে এইভাবে কোনোদিন কমলা দেবী গালমন্দ করেননি। ভগবতীও কেঁদে কেঁদে বলল, দিদি এমনটা হবে আমি তো জানি নে,
কমলা দি বলেন, যেখানে কাজের রাজ্যের মান সম্মান জড়িত, হেরামশা সুদর্ভ কিভাবে আমাকে সে যখন বলবে, মা তুমি একই করলে, তখন আমার মুখ কি থাকবে? কিভাবে চন্দ্রপ্রভা রাজ্যের পরম্পরা মতো অতিথির আপ্যায়ন করা হয়? রুমে এক বিশেষ ধরনের গামছা। আবার সুর পাল্টে কমলা দেবী বলেন, তাহলে কি করে যায় ভগবতী? ত্রিপুরা মহারাজা ও তার আমায়তদের বিনোদনের সময় মৃদঙ্গ ও নৃত্যের আসরে রুইমা গামছা দিয়ে সংবর্ধনা করার কথা। এখন আমি কি করি? তখন ভগবতী বলল, এক্ষুনি তুমি রাজমাতাকে সমস্ত কিছু খুলে বলো। ত্রিপুরা মহারাজা ও অমাত্যবর্গ দেবীর অঞ্জলি দিচ্ছেন। পাঠ হচ্ছে নারদী রসামৃত, পাঠ করছে সুরেশ্বর। এখন না জানালে পরে সুযোগ পাবে না। কমলা দেবী ও ভগবতী দেবী রঞ্জনী মন্দিরে এসে যখন দাঁড়ালেন, তখন গভীর মনোযোগ দিয়ে পাঠ শুনছেন রাজমাতা চন্দ্রপ্রভা দেবী। কিভাবে এই কথা বলবেন তিনি? এরকম যখন মনের অবস্থা, কোনো কিছু ভেবে পাচ্ছিলেন না, হঠাৎ সামনে দেখলেন বিনয়েন্দ্রকে। তিনি জানেন কাজের রাজ্যে খুবই বিশ্বস্ত রাজকর্মচারী সে। তিনি হাত ইশারায় তাকে ডাকলেন, ফিসফিসিয়ে সমস্ত কিছু তাকে বললেন। সে বলল, কিছু ভাববেন না, আমি তো আছি। রাজমাতার সঙ্গে আলোচনা করে একটা বিহিত ব্যবস্থা করব। লালজবা বিদ্রোহী দলের চর রাজ অন্তপুরে রয়েছে, তারাই এই কুকাজ করেছে, আমি নিশ্চিত। রাজমাতা এক ফাঁকে যখন আসর থেকে উঠলেন, বিনয়েন্দ্র তখন তাকে গিয়ে বললেন, কমলা দেবী আপনার সঙ্গে আলাপ করতে চান। নাদির সমৃত পাঠের পরই মধ্যাহ্নভোজ এবং তারপর মৃদঙ্গ নৃত্যের বিনোদন আসরে সংবর্ধনা দেওয়ার কথা। রাজমাতাকে কমলা দেবী বলেন, অতিশালায় সচেতন রক্ষিত 100টা রুইমা গামছা টাং থেকে চুরি হয়ে গেছে। রাজমাতার মাথায় যেন বাজ পড়ল। তিনি কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন। তারপর বিনয়েন্দ্রের দিকে তাকিয়ে বলেন, কি করা যায়? বিনয়েন্দ্র বলল, রাজমাতা, এত কম সময়ে রুইমা গামছা 100টা সংগ্রহ করা যাবে না। তবে একটা ফুলের তোড়া দিয়ে আমরা ত্রিপুরার মহারাজন্যবর্গকে সংবর্ধিত করতে পারব। আর কোনো বিকল্প ভাবনার সময় নেই। রাজমাতা বলেন, তবে তাই করো বিনেন্দ্র। রাজমাতা চন্দ্রবাদী বললেন, আমাদের চারপাশে মনে রেখো লালজবা বিদ্যুৎ দলের লোক রয়েছে, এটাই তাদের কাজ। তোমার এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। তোমাকে তো আমি চিনি, তোমার মতো হৃদয়বান ধর্মপ্রাণ নারী কাজের রাজ্যে আর একটিও নেই। যখন এইরকম অবস্থা, সেই সময় পাঠের আসরে কুলেন্দ্র বাঁশের চুঙ্গায় ভরে 20 পিঁপড়ে নিয়ে আসে। পাঠের আসরে ওই বাঁশের চুঙ্গাগুলির মুখটি খুলে দেয়, কিন্তু তা থেকে 20 পিঁপড়ে না বের হয়ে অনেক শিউলি ফুল পড়তে থাকে। এই অলৌকিক ঘটনা দেখে ভয় পেয়ে যায় কুলেন্দ্র, তাই হঠাৎ শব্দ করে কাঁদতে থাকে। তার কান্না শুনে সবাই চমকে যায়। এমনকি ত্রিপুরার মহারাজা ঈশানচন্দ্র মাণিক্য তার দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে তোমার? তখন সে দাঁড়িয়ে বলতে থাকে পূর্বের সমস্ত ঘটনাগুলি। সে সভাটি ভুন্ডুল করতে লালজবা দলের নির্দেশে এখানে এসেছিল এবং অনেকগুলো বাঁশের চুঙ্গায় 20 পিঁপড়ে বড়ে সভাস্থলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা মতো এখানে বাঁশের চুঙ্গার মুখ খুলেছিল। কিন্তু দেবী রণচণ্ডীর অলৌকিক চুঙ্গার 20 পিঁপড়ে গুলো শিউলি ফুলে পরিণত হয়েছে। সে অপরাধী, কাছে রাজদণ্ড মতে যে কোনো শাস্তি নিতে প্রস্তুত। এই বলে সে কাঁদছিল। তখন কৈপুরে ভুবনেশ্বর বাচস্পতি বলেন, দেবী রণচণ্ডী জাগ্রত, তার সেবা ধর্মে, তার পাঠে, দেবীর অঞ্জলিতে, যাগযজ্ঞে কেউ অঘটন ঘটাবে তা হতেই পারে না। তুমি তোমার দোষ স্বীকার করেছ, দেবীর কাছে ক্ষমা ভিক্ষা চাও। সকালবেলায় রণচণ্ডী মন্দিরে নারী রসামৃত পাঠের সময় লালজবা দলের নির্দেশে কুলেন্দ্র একটা বিশৃঙ্খল করতে গিয়ে না পেরে নিজেই নিজের দোষ স্বীকার করেছে। সে কয়েকটি বাঁশের চুঙ্গায় 20 পিঁপড়ে ভরে রাজবাড়ির সিপাহীদের ফাঁকি দিয়ে নিয়ে এসেছিল। কিন্তু বাঁশের চুঙ্গার মুখ খুললে সেখান থেকে 20 পিঁপড়ের বদলে শিউলি ফুল পড়তে থাকে। এই অলৌকিক ঘটনা দেখে সে নিজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিজের দোষ স্বীকার করেছে এবং রণচণ্ডী মন্দিরের দেবীর কাছে মাটিতে লুটে ক্ষমা ভিক্ষা চেয়েছে। এতে সুরেশ্বরের নারী সমৃদ্ধ পাঠে বিঘ্ন ঘটে এবং তেমন একটা বিশৃঙ্খল না হলেও কিছুটা ব্যাঘাত হয় সবাই।
ঈশ্বরচন্দ্র মাণিক্য ত্রিপুরা থেকে দেবীর জন্য একটি সোনার মুকুট তৈরি করে নিয়ে এসেছেন। তাই পাঠ শেষে প্রধান পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতির দ্বারা দেবীর মাথায় পরিয়ে দিতে ইচ্ছা প্রকাশ করেন এবং মুকুটটি ভুবনেশ্বরের হাতে অর্পণ করেন। রাজা ঈশ্বরচন্দ্র মাণিক্য এবং ত্রিপুরা থেকে আগত অমাত্যবর্গ মধ্যাহ্ন আহারের জন্য চলে যান। তারা কিছুক্ষণ অতিথিশালায় বিশ্রাম নেবেন। বিকেলে কাছাড় রাজ্যের রাজমাতা চন্দ্রপ্রভা দেবী রাজ অমাত্য ও মন্ত্রী সহযোগে ত্রিপুরা এবং কাছাড়ের কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। আলোচনায় বিশেষ প্রাধান্য পাবে ত্রিপুরা কাছাড়ের ত্রাস সৃষ্টিকারী খচুদফা ও লচুদফা বিদ্রোহ দমন, কাছে লালজবা বিদ্রোহ দলের কথাও। চন্দ্রপ্রভা দেবী অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখছেন না। কাছাড়ি রাজ্যের প্রজাদের মধ্যেও আনন্দ উৎসব অন্ত নেই। কুলগুরু ও কজন ব্রাহ্মণ পণ্ডিত তাদের কৃতকর্মের জন্য কাছাড় রাজ্যের রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর নির্দেশে নজরবন্দি রয়েছেন। এই ব্যবহারের জন্য তাদের ক্ষোভ ও প্রতিহিংসা আরও বেড়ে গেছে। কুলগুরু কোনো সূত্র খুঁজে পাচ্ছিলেন না কিভাবে লালজবা দলের মিন্মশঙ্কর গোদাই সুবিনয়দের তার অবস্থার কথা জানাবেন। এইরকম মানসিক অবস্থায় বড়বাক্স নদীর ঘাটে কুলগুরু ও ব্রাহ্মণ পণ্ডিতের বধূরা জল আনতে যখন যায়, সেই সময় প্রধান পুরোহিতের স্ত্রী চম্পার সঙ্গে সুবিনয় দেখা করে এবং তার আর চিরকুট দেয়। চুপি চুপি সুবিনয় বলে ঠাকুরমশাইকে বলবেন ভয়ের কোনো কারণ নেই। কুলগুরু ও ব্রাহ্মণ পণ্ডিতদের নজরবন্দি করে নিজের জালে নিজেই ফেসেছেন রাজমাতা চন্দ্রপ্রভা দেবী। আমরা এর শেষ দেখে নেব। সাধারণ প্রজাও এই হঠকারী সিদ্ধান্তের জন্য ভেতরে ভেতরে খুবই ক্ষেপে উঠেছে। নির্মদা গদাই লালজবা দলের সবাই মিলে প্রজাদের আমরা খেপাচ্ছি, এই কথা কুলগুরুর স্ত্রীকে বলে চল যদি চলে যায় সুবিনয়। আমি দাঁড়িয়ে বেশি কথা বলতে পারবো না, চারদিকে রাজবাড়ির সিপাহী রয়েছে। এদিকে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী নানা উদ্বেগ নিয়ে পাচারি করছিলেন বারান্দায়। তিনি কি ঠিক করেছেন কুলগুরুকে নজরবন্দি রেখে, এই ভাবনা তাকে কুল করে খাচ্ছিল। কিন্তু আর উপায় ছিল না। যেখানে রাজ্যের মান সম্মান জড়িত, অর্থনৈতিক বিকাশ জড়িত, সেই পরিস্থিতিতে সুস্থ পরিবেশ গড়ে তোলার পরিবর্তে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে কুলগুরুর ছক কষেছেন। তাই তাকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। দেবী রণচণ্ডী রক্ষা করবেন, এই কথা ভেতরে ভেতরে আওড়াতে আওড়াতে অন্ধমলের রান্নাঘর দিকে পা বাড়ালেন। রান্না বান্নার দায়িত্বে সুপ্রভা খুব সুন্দরভাবে পরিচালনা করছে। এখন বিশ্রামে রয়েছেন ত্রিপুরার রাজা ঈশ্বরচন্দ্র মাণিক্য ও মন্ত্রী পারিষদরা। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী যখন মল থেকে ফিরে আসছেন, তখন বীরেন্দ্র তার জন্য অপেক্ষা করছে। এই খবরটি তনিয়া এসে বলেছে। আবার কোনো কিছু ঘটছে কি ভাবতে ভাবতে মন্ত্রণা কক্ষে এলেন। বীরেন্দ্রকে দেখে বলেন, কি খবর বীরেন্দ্র? সব সুন্দরভাবে চলছে তো? বিকেলবেলা ত্রিপুরা রাজার সঙ্গে আমাদের বৈঠক আছে। আমাদের সমস্ত মন্ত্রিমণ্ডল যেন উপস্থিত থাকেন। বৃহৎ মন্ত্রণা কক্ষেই আমাদের বৈঠক হবে। বৈঠক করে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো? বীরেন্দ্র বলল, কোনো কিছু ভাবেন না রাজমাতা, সব ঠিকঠাক করা হয়েছে। সেখানে দায়িত্বে রয়েছে মহেশ মালি ও নিতাই মাঝি। নারী সমৃদ্ধ পাঠ হওয়ার পরই মালিনী রঞ্জনী মন্দিরের লাগোয়া বাগান তদারকিতে চলে গেছে। এটা তার নিত্যদিনের কাজ। মন্দিরে দেবীর সামনে গদাধর পাণ্ডে, মনোজ পাণ্ডে এবং ভুবনেশ্বর বাচস্পতি এখন যজ্ঞের কাজে ব্যস্ত রয়েছেন। শেষর তাদের নানানভাবে সহযোগিতা করছে। কখনো বা শুকনো কাঠ যজ্ঞের জন্য সাজিয়ে দিচ্ছে। বিশ্রাম শেষে ত্রিপুরা মহারাজা ঈশ্বরচন্দ্র মাণিক্য মন্ত্রিমণ্ডল নিয়ে কাছের রাজা ও মন্ত্রী মাতার সঙ্গে বৃহৎ মন্ত্রণাকক্ষে দুই রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় কূটনৈতিক আলোচনায় বসেছেন। মালিনী সেই সময় রণচণ্ডী মন্দিরের বাগানে নানা গাছে পূজার অর্ঘ্য ও জল দিচ্ছে। ঠাকুরকর্তা অর্থাৎ ভুবনেশ্বর বাচস্পতি মালিনীকে রণচণ্ডী মন্দিরের লাগোয়া বাগানের গাছগুলি মাহাত্ম্যে বলেছেন। তাই মালিনী আমলকি গাছকে প্রতি শুক্রবার সিঁদুর দিয়ে তার গুড়া রাঙিয়ে দেয়। শুধু আমলকি নয়,
শুক্রবার পলাশকেও এবং মঞ্জুলকেও এইভাবে সিঁদুর দিয়ে রাঙিয়ে পুজো দেয়। কারণ আমলকি গাছ স্বাস্থ্যমতে ভরণী নক্ষত্র, তার অধিপতি যম। পলাশ গাছ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তার অধিপতি ভগ। আর মঞ্জুল গাছ তার নক্ষত্র পূর্বাষাঢ়া, অধিপতি জল। শুধু তাই নয়, প্রতি মঙ্গলবারে বর্ষা গাছকে, বট গাছকে, বাল গাছকে, সমী গাছকে এই পুজো করে তার গুড়ায় জল দিয়ে যায় মালিনী। বর্ষা গাছের নক্ষত্র অশ্বিনী, অধিপতি অশ্বিনী মঙ্গলের চিত্রা, অধিপতি তুষ্টা, লালের অধিপতি মূলা, নক্ষত্রের নৈরীতি। এইসব কাজ সে কবিপুরে ভুবনেশ্বর বাচস্পতির কাছ থেকে শিখেছে। সুরেশ্বরও এইসব কাজ জানে, তবে এই কাজে বিশেষভাবে পারদর্শী মালিনী। প্রতি রবিবার সে ডুমুর গাছে, পাকুড় গাছে, কাঁঠাল গাছে এইভাবে জল ও সিঁদুর দিয়ে ঘুরে রাঙিয়ে দেয়, অর্থাৎ কিনা সমস্ত বাগান যেন তার সঙ্গে কথা কয়, সমস্ত নক্ষত্র যেন তার শুভ চিন্তায় সারাক্ষণ পাহারা দেয়। কবিপুরোহিত ভুবনেশ্বর আরো উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, জ্যোতিষশাস্ত্র মতে প্রধান গ্রহ 7টি, ছায়াগ্রহ 2টি ও নক্ষত্র 27টি, রাশি 12টি। এইসব প্রতিটি গ্রহ নক্ষত্র কোনো না কোনো ভাবে বৃক্ষের সঙ্গে যুক্ত। তিনি বারংবার নির্দেশ দিয়েছেন মালিনীকে কেশর, গোলাপ, জাম, আম, কলা, চামেলি, অশোক ইত্যাদি যেন সে বিশেষ যত্ন নেয়, তাহলে তার উপর কেউ কুদৃষ্টি দিতে পারবে না। এইসব অনেক মূল্যবান উপদেশ ও মার্গদর্শনে মালিনীকে ভুবনেশ্বর বাচস্পতি এক যুগী কন্যা করে তুলেছেন। প্রসঙ্গসূত্র সুরেন্দ্র কাপুর এবং শিবশঙ্কর ভারতী বাস্তু বিশারদের প্রবন্ধের অংশ থেকে এই সব তথ্য নেওয়া। সেই সময় কোনো এক ফাঁকে সুরেশ্বর মালিনীকে কাছে দাঁড়িয়েছে, মালিনীকে উদ্দেশ্য করে বলল, তুমি সবকিছু শিখে নিয়েছো, ঠাকুরকর্তা যেভাবে তোমাকে নির্দেশ দিয়েছেন তা তুমি অক্ষর অক্ষর পালন করে যাচ্ছ। প্রত্যুত্তরে মালিনী বলল, আজ শুক্রবার, নানা কাজের ঝামেলা ঠিকমতো পুজো দিতে পারিনি। বাগানে বৃক্ষদায়ী রক্ষার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমাকে ঠাকুরকর্তা ভুবনেশ্বর দিয়েছেন। আমরা বংশ পরম্পরা ফুল বাগানে পরিচর্যা করি, আমার মাও রাজবাড়ির ফুল বাগানে পরিচর্যা করেন, কিন্তু আমাকে ঠাকুরকর্তা বৃক্ষাদির বিষয়ে অনেক কিছু বলেছেন, যা জেনে আমি উপকৃত হয়েছি। এই কাজ করতে আমি আনন্দ পাই। আজ এই পর্যন্তই। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও, কেবল বিষয়ে বৈচিত্র্য, নান্দনিক গুণের জন্য এবং ইতিবাচক প্রোগ্রামের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনারা দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। আমাদের চ্যানেল মূলত কবিতা চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। মালিনী আখ্যান বরাকবত একটা উল্লেখযোগ্য উপন্যাস, দেশে বিদেশে এই উপন্যাসটি আলোচিত হয়েছে। এই উপন্যাস নিয়ে ইয়াসমিন নিয়ার এমফিল করেছেন, মূলত তাকে এই উপন্যাসকে কেন্দ্র করেই। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।